জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে ওকে, স্ক্রিনটা। ঠিক আছে। তো আমরা গত ক্লাস যতটুকু পড়েছিলাম ওইখান থেকে ওর একটু জিস্ট নিয়ে আলোচনা করি। গত ক্লাসে অনেকে ছিলেন না। গত ক্লাসে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে এই লিম্ফেটিক অর্গান। তো আমরা বলেছিলাম যে হিজামা কিভাবে কাজ করে, যে হিজামা কিভাবে কাজ করে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সহজ যে থিওরিটা, সেটাকে আমরা বলি হচ্ছে এটা ব্লাড সার্কুলেশন বাড়ায়। বাট যদি বলেন যে সবচেয়ে সাইন্টিফিক কোনটা, হুম, বা অ্যাডভান্স কোনটা, সাইন্টিফিক এর চেয়ে বলার চেয়ে ভালো অ্যাডভান্স কোনটা, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম ক্লিয়ারেন্স থিওরি। এই লিম্ফেটিক সিস্টেম ক্লিয়ারেন্স থিওরিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং মোর অ্যাডভান্স। সে অ্যাডভান্সটা কেমন, এর আগে বুঝতে হবে যে লিম্ফেটিক সিস্টেমটা কি। তো আমি বলেছিলাম যে আল্লাহ পাক আমাদের বডিতে আহ কিছু অর্গান দিয়ে দিয়েছেন, যেমন স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড এবং হচ্ছে টনসিল, এর সাথে লিভারও আছে। হ্যাঁ, 5 নাম্বার অ্যাড হবে লিভার। এগুলি এগুলি কেমন, এটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম যে দেখেন, আমাদের যদি হচ্ছে ড্রেনেজ সিস্টেম দেখেন রাস্তাঘাটে, যে কোনো একটা রাস্তায় যদি পানি উঠে যায় আমরা কি করি, ড্রেনেজ সিস্টেমের মধ্যে অনেকগুলি পাইপ থাকে। প্রত্যেকটা মানে কিছু দূর পাইপ যাওয়ার পর কিছু একটা চৌবাচ্চা, আবার পাইপ, আবার চৌবাচ্চা। তো দেখা যায় পরিষ্কার করার সময় আমরা কি করি, ওই চৌবাচ্চা গুলি আর কি আমরা, ওই ম্যানহোল গুলি আমরা কি করি, ক্লিন করি, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডির মধ্যে এরকম কিছু পাইপ দিয়ে রাখছেন, এরকম কিছু নালী। আর এই নালীগুলির মাঝখানে গোল গোল, তো চিন্তা করতে পারেন একটা গলি থাকে অনেকটা সিমের বিচির মতো, অনেকটা কিডনি শেপ, সিমের বিচির মতো বা গোল গোল তো রাউন্ড বা ওভাল শেপ, এরকম কিছু গুলটি আছে। ঠিক আছে, ঠিক যেরকম আমাদের টনসিল, আমাদের গলার ভিতরে যেরকম টনসিলটা দেখেন না, ওইরকম গোল গোল থাকে আর কি, এরকম গোল গোল থাকে। তো এগুলির কাজ কি? এগুলির কাজ হচ্ছে যে আমাদের যে মানে শিরা এবং ধমনী আছে, আসলে রক্তনালী যেটা আছে, রক্তনালী একটা হচ্ছে শিরা এবং হচ্ছে ধমনী, বা আমরা ইংরেজিতে বলি আর্টারি, আর একটা বলি আমরা ভেইন। আর্টারি হচ্ছে কি, আর্টারির মধ্যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত থাকে, আর ভেইনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিক্সড ব্লাড থাকে। যেমন আমাদের স্কিনের যে আপনি স্কিনের দিকে তাকালে যে ব্লু কালারের দেখবেন কিছু, আপনারা বলেন রগ বেশি ওঠে, এগুলো আসলে রগ না, এগুলো হচ্ছে শিরা। এই শিরার মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড মিক্স প্লাস। আর আরেকটু ভেতরের দিকে থাকে এরকম এরকমই রক্তনালী, যেটাকে আমরা বলি আর্টারি। আর্টারি খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, যেমন আমরা পালস যেটাতে ফিল করি, পালস রেডিয়াল আর্টারি, এটা এরকম ফিল করতেছে, এটা কিন্তু আমরা দেখতেছি না আর কি, ঠিক আছে। তো এটা একটু ভেতরের দিকে থাকে, তো ওগুলোর মধ্যে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। আর এই আর্টারি এবং হচ্ছে ভেইন, অর্থাৎ শিরা এবং ধমনীর মাঝখানে কিছু পেঁচানো জালের মতো কিছু চিকন চিকন রক্তনালী থাকে, সেটার নাম হচ্ছে আহ কৌশিক জালিকা, বা ইংরেজিতে বলে ক্যাপিলার। তো এগুলির মধ্যে কি হয়, এগুলির মধ্যে দিয়ে আমাদের জানি যে আমাদের ব্লাড গুলি পাস হয়, তাই না? তো আল্লাহ কখনোই চায় না যে ব্লাডের ভিতরে কোনো খারাপ জিনিস, স্পেশালি ক্যান্সার সেল, এটা মনে রাখবেন, ক্যান্সার সেল এবং ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল জিনিসটা কি, যে এই যে আমি আপনি অনেক বেশি তেলে ভাজা বা বাইরের খাবার খাচ্ছি, বা বাজে খাবার খাচ্ছি, অথবা স্ট্রেস নিচ্ছি, হ্যাঁ, অনেক বেশি মানসিক চাপ। তো এরকম সময় আমাদের বডিতে কয়েকটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ক্যান্সার সেল আর একটা হচ্ছে ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল আমাদের বডির মধ্যে সবসময় ইনফ্লামেশন ঘটায়। এগুলি সচরাচর আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যায় না। এগুলি কি হয়, এগুলি থাকে হচ্ছে আমাদের আহ উম, কি বলে এটাকে, ব্লাড ভেসেলের বাইরে। তো ওগুলিকে ক্লিয়ার করার জন্য, এগুলি যেন রক্তনালীর ভিতরে ঢুকতে না পারে, এই জন্য আল্লাহ আরেকটা নালী দিয়ে দিচ্ছেন। এই নালীর নাম হচ্ছে লিম্ফেটিক ভেসেল। আর সেই লিম্ফেটিক ভেসেল গুলির মাঝখানে মাঝখানে আবার লিম্ফ নোড দিয়ে দিয়েছেন। আর লিম্ফ নোড গুলির মধ্যে থাকে লিম্ফ নোড, এই যেরকম লিম্ফ নোড এরকম গোল গোল দিয়ে রাখছেন লিম্ফ নোড। তো এই লিম্ফ নোড গুলির মধ্যে থাকে বিভিন্ন রকমের সৈন্য সামন্ত বডি। তো বডির সৈন্য সামন্ত কি, আমরা জানি শ্বেত রক্ত কণিকা, ডাব্লিউবিসি। তো বা ডাব্লিউবিসির বিভিন্ন রকমের নাম আছে, বিভিন্ন চেহারার সৈন্য আছে। যেমন আমাদের দেশ সেনাবাহিনীতে কি থাকে, র্যাঙ্ক থাকে না, যেমন হচ্ছে মেজর, জেনারেল, ব্রিগেডিয়ার, এরকম। তো সৈন্য সামন্তের এরকম নাম আছে, টি সেল, বি সেল, অ্যান্টিবডি, বুঝতে পারছেন?
এবং বিভিন্ন রকমের নাম আছে। এদের কাজই হচ্ছে খারাপ জিনিসকে ধরে ধরে মেরে ফেলা। তাহলে যখন ওই যে যেটা হচ্ছে আমাদের ভাইরাস, ক্যান্সার সেল এবং হচ্ছে আমাদের অন্যান্য আরো রকম ফ্রি রেডিকাল যেগুলো হচ্ছে এই নালীর ভিতরে ঢুকছিল, তখন এই নালীর মাঝখানে সংযুক্ত স্থানে যে হচ্ছে এই যে লিম্ফ নোড গুলি থাকে, এই লিম্ফ নোড গুলি কি করে, ওটার ভিতরে যেহেতু সৈন্য সামন্ত আছে, সেই সৈন্য সামন্ত দিয়ে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্যান্সার সেল এগুলিকে মেরে ফেলে। বুঝতে পারছেন? তো মেরে ফেললে আমরা তখন সুস্থ হই। দেখবেন গত ক্লাসে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের টনসিল, গলার ভিতরে কোনো ইনফেকশন হলে কি হয়, যে টনসিলটা ফুলে গেছে। আসলে টনসিল ফুলে যায় কেন? এটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজমের কারণ। ন্যাচারাল ডিফেন্স মেকানিজমটা কি একটু বুঝিয়ে বলি। ন্যাচারাল ডিফেন্স মেকানিজমটা হচ্ছে যে যখন বডিতে কোনো ইনফেকশন হলো, তখন এই লিম্ফ নোডের মধ্যে কি হবে, এই শূন্য সামন্তগুলি বেড়ে যাবে, বা টনসিলের মধ্যে শূন্য সামন্তগুলি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আপনার বডির মধ্যে একটা ভাইরাস ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে। ও যেন আপনার বডিকে একেবারে অসুস্থ করতে না পারে, এর জন্য কি হয়, ওই লিম্ফ নোড গুলির মধ্যে বিভিন্ন রকমের যে শূন্য সামন্ত আছে, টি সেল, বি সেল, এগুলির সংখ্যা বেড়ে যায়। এগুলির সংখ্যা বেড়ে গেলে কি হবে, তখন আমাদের ওই অর্গানটা ফুলে যায়। এই জন্য দেখবেন যে গলার ভিতরে ইনফেকশন হলে কি হয়, আমাদের এই টনসিল বড় হয়ে যায়। অথবা দেখবেন আমাদের পুচকির মধ্যে আছে এরকম লিম্ফ নোড। হ্যাঁ, ওই ছোটবেলা সবারই দেখবেন টুকটাক ইনফেকশন হচ্ছে, আমাদের দুই পুচকি যেটা আছে রানের হচ্ছে ভাঁজের এখানে, ওটাও দেখবেন ফুলে ওঠে। তো এগুলি ফুলে ওঠা মানে এখানে শূন্য সামন্ত বেড়ে গেছে। কারণটা কি, যে বডিতে ইনফেকশন ঢুকছে এবং এই ইনফেকশনকে সে বাড়তে দিতে চায় না। যেহেতু সে বাড়তে দিতে চায় না, তখন সে কি করে, সে বলে যে হ্যাঁ, আমি আর তোমাকে আর বাড়তে দিব না, এজন্য আমি নিজে সংখ্যায় বাড়বো এবং ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলবো। ঠিক আছে? এটা তো এরকম সব জায়গায় এরকম লিম্ফ নোড থাকে, সবগুলি লিম্ফ নোড থাকে। যে আমি যেটা বলছি টনসিল, টনসিল নিজেও একটা লিম্ফ নোড, থাইমাস একটা লিম্ফ নোড, স্প্লিনটা একটা লিম্ফ নোড। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বড় যেটা আছে, সবচেয়ে বড় লিম্ফেটিক অর্গানের নাম হচ্ছে স্প্লিন। এই যে এটা, হ্যাঁ, স্প্লিন, এই যে এটা। আমি বলছিলাম স্প্লিনটা থাকে উপরের পেটের বাম দিকে এবং এটা পিছন দিক থেকে পাওয়া যায়। এটা হচ্ছে সবচাইতে বড়। আর সবচাইতে গুরুত্বপূর্ণটা থাকে যে থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের যে গলা আছে, শ্বাসনালী, শ্বাসনালী ঠিক একটু নিচের দিকে এই জায়গাটায় থাকে আর কি। ঠিক আছে? এটার নাম হচ্ছে থাইমাস, এটার নাম হচ্ছে থাইমাস। এটাকে এটাকে বলতে পারেন হচ্ছে আমাদের কি, ক্যান্টনমেন্ট এরিয়া। এটা হচ্ছে কি এরিয়া? ক্যান্টনমেন্ট এরিয়া। আর এটা ক্যান্টনমেন্ট এরিয়া। আর স্ক্রিনটাকে চিন্তা করতে পারি না এরকম, এটা হচ্ছে অনেক বড়, যেখানে হচ্ছে অনেক বেশি গ্যাদারিং থাকে। ধরতে পারেন হচ্ছে যেখানে হচ্ছে দরবার হল আর কি, এটা হচ্ছে দরবার হল। আর এটা ক্যান্টনমেন্ট এরিয়াটা কি, এটা হচ্ছে একদম সুরক্ষিত এবং ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এখানে বহিঃশত্রু ঢুকতেই পারেন আর কি, এটা বোঝালাম। আর এটা কি, এটা হচ্ছে আপনার মনে করেন দরবার হল, যেখানে অনেক মিটিং মিছিল হয় আর কি, এরকম আর কি। সেনাবাহিনীদের আর কি। ঠিক আছে? বোঝানোর সুবিধার্থে আমি বললাম আর কি। তো সবচেয়ে বড়টা কোনটা, সেটা হচ্ছে স্পেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে থাইমাস। ঠিক আছে? এই যে অ্যাপেন্ডিক্স, যেটা এই যে অ্যাপেন্ডিক্স, আমাদের যে অ্যাপেন্ডিসাইটিস হয়, এই অ্যাপেন্ডিক্স যেটা আছে, অ্যাপেন্ডিক্স কেও কিন্তু অনেক সময় ইমিউনোলিম্ফেটিক অর্গান বলা হয়। এবং বলা হয় এও কিন্তু আমাদের বডির মধ্যে কি হতে পারে, এই যে লিম্ফেটিক সিস্টেমে ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যাপেন্ডিক্স এর একটা রোল আছে, কি বুঝতে পারছেন? একটা সময় ধারণা করা হতো যে অ্যাপেন্ডিক্স এর কোনো কাজ নাই, এখন বলে যে না, অ্যাপেন্ডিক্স এরও রোল আছে আর কি। তো এটা কেন করলাম, এই যে হিজামা করলে কি হয়, এই এই লিম্ফেটিক অর্গান গুলি ক্লিয়ার হয়ে যায়। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমাদের মানে আমাদের দেশে যদি হচ্ছে মনে করেন বাইরে থেকে শত্রুদের আক্রমণ করে, তাহলে আমাদের দেশ সবার আগে ফাইট করবে কে? জনসাধারণের আগে আমাদের যে সেনাবাহিনী আছে, এয়ার ফোর্স, নেভাল ফোর্স, আমাদের যে মানে তিন বাহিনী যেটা আছে আর কি। তো আহ এই এই সেনাবাহিনী তখনই তো ভালো কাজ করতে পারবে যখন আপনি কিছুদিন পর পরে তাকে কিসের মধ্যে রাখবেন, ট্রেনিং এর মধ্যে রাখবেন, নতুন নতুন তাদের হাতে অস্ত্র দিবেন, হাতিয়ার দিবেন, তাই না? তাহলে এই জন্য যখন আপনি হিজামা করেন, তখন এদেরকে নতুন ভাবে কি করা হয়, এটাকে বলা হয় নতুন ভাবে এনার্জাইজড করা হয়। এটা তো আপনি ক্লিন করতেছেন। এই যে হিজামা করে লিম্ফেটিক সিস্টেম ক্লিন হয়। আর লিম্ফেটিক সিস্টেম ক্লিন হলে কি হয়, সে নতুন ভাবে আরো উজ্জীবিত ভাবে কাজ করতে পারে। ওরা যে আমি এখন আরো ভালোভাবে কাজ করবো, তখন বডিতে ইনফেকশন ঢুকলে তখন কি হয়, ইনফেকশনটা সহজে আপনাকে অ্যাটাক করতে পারে না। এই জন্য আমরা বলি না যে আহ কারো যদি সম্ভব হয় সে প্রতি 3 মাসও হলেও একবার করে যেন কি করে নেয়, জামা করে নেয়। এটা বললাম হচ্ছে একটা সুস্থ মানুষের ক্ষেত্রে। তাহলে কি হয়, যে তার বডিটা ডিটক্সিফাই হয়। এই যে ডিটক্সিফিকেশনের একটা প্রসেস, এর নাম হচ্ছে যে ইমিউনো লিম্ফেটিক ক্লিয়ারেন্স, বা বলতে পারেন লিম্ফেটিক ক্লিয়ারেন্স। এই লিম্ফেটিক গুলিকে আমরা ক্লিয়ার করে দিই। ঠিক আছে? একে ক্লিয়ার করলে কি হয়, নতুন করে কাজ করার সুবিধা হয়। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট।
এটা সাধারণত আমাদের অ্যাডভান্স ক্লাস বা ডিপ্লোমা ক্লাস যেগুলো আমরা নিই এগুলির মধ্যে পড়াই, এই প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াই। তো এত তো আপনাদের জানা দরকার নাই, তারা জাস্ট হচ্ছে বেসিক নলেজটা অর্জন করতেছে। বাট এই লিমফেটিক সিস্টেমটা সম্পর্কে জেনে রাখা ভালো। তাহলে হিজামা কিভাবে কাজ করেন আপনারা দুইটা শিখছেন। একটা প্র্যাকটিক্যাল ক্লাসে বলছি যে হিজামা কি করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয়, ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয়। আরেকটা কি শিখলেন আজকে, যে হিজামা লিমফেটিক অর্গানকে ক্লিয়ার করে, ঠিক আছে। আর সবচাইতে বড় লিম্ফেটিক অর্গান কোনটা, সেটার নাম হচ্ছে স্প্লিন, যেটা উপরের পেটের বাম পাশে থাকে, আমাদের পিছন থেকে পাওয়া যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থাইমাস, ঠিক আছে, থাইমাস। স্কিনের লেয়ার আপনাদের আগেই বলেছি, এটা দরকার নেই, এখন আজকে আমরা নতুন দিকে যাব। সরি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশন বিফোর হিজামা, হিজামার পূর্ব প্রস্তুতি, এটা সম্পর্কে একটু জানেন না, একদম ক্লিয়ার, একদম সবগুলি দিয়েছি, সেটা আলোচনা করে যাচ্ছে। মানে একজন মানুষকে যদি হচ্ছে আপনি হিজামা মানে ওয়েট কাপিং করতে চান, সেক্ষেত্রে আপনি এর আগে কি কি পূর্ব প্রস্তুতি বা কি কি প্রিপারেশন গ্রহণ করবেন বা নেবেন। রোগীকে বলতে হবে যে আপনি পর্যাপ্ত পানি খাবেন। সে ফর এক্সাম্পল আগামীকালকে আপনার কাছে পেশেন্ট আসবে, আপনি আজকে বলে দিবেন যে দেখেন আপনি যে আসবেন, আসার আগে পর্যাপ্ত পানি খেয়ে আসবেন, বা আগের রাতেও ভালোভাবে সারাটা দিন পানি খাবেন মোটামুটি। হ্যাঁ, বডি যেন কি না হয়, বডির মধ্যে যেন আগে থেকে কি না হয়, ডিহাইড্রেশন না হয়। কারণ আমরা জানি কি হয়, হিজামা করার পর ব্লাড যেরকম বের হয় তার সাথে প্লাজমাও তো কিছু বের হয়, তাই না? প্লাজমা তো জলীয় অংশ। তো মোটামুটি যদি 15টা 16টা কাপ আপনার করা হয়, তাহলে মোটামুটি অনেকটাই প্লাজমা লিক হয় বা প্লাজমা চলে আসে, তাই না? তখন সেক্ষেত্রে আপনার বডি যদি আগে থেকেই ডিহাইড্রেটেড থাকে, পানি শূন্য থাকে, তো হিজামা করার পর তো আপনার কি হয়ে যাবে, আরো বেশি আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন। এই জন্য রুগীকে বলা আগের দিন যে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি বা তরল খাবার খাবেন আর কি, ঠিক আছে। যেখানে একটি কথা লেখা আছে কিন্তু হিজামার 2 ঘন্টার আগে পানি না খাওয়াই ভালো। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে নিন। ধরেন রুগীরা আসলো আপনার কাছ থেকে সেই ময়মনসিংহ থেকে বা নেত্রকোনা থেকে, তাদের কোথায় আসলো, আফতাবনগর আসলো, এখানে আসলো হিজামা করার। এখন আসছে সকালবেলা, আপনি তখন হিজামা করাচ্ছেন। এখন কি তখন আবার আপনি কি রুগীকে বলবেন আপনি কোনো পানি খাবেন না, এরকম? রুগীকে উপদেশ দিবেন যে আপনি যখন বাসেই ছিলেন তখনই পানি খেতে খেতে আসবেন। হ্যাঁ, মানে বডিতে যেন ডিহাইড্রেশন না হয়, সহজ কথা, পর্যাপ্ত যেন পানি দেয়। কিভাবে বুঝবেন? রুগীর ঠোঁটটা দেখবেন এবং জিজ্ঞেস করবেন আপনার কি গলা মুখ শুকিয়ে আসতেছে কিনা। যদি রুগী বলে যে হ্যাঁ আমার গলা মুখ শুকিয়ে আসতেছে, ঠোঁটটা দেখতেছেন অনেক ড্রাই হয়ে আছে, মুখ টুক অনেক শুকনা, তখন আবার বলবেন তাহলে একটা কাজ করেন, আপনি কিছুক্ষণ একটু পানি খেয়ে নেন, পানি খেয়ে সাথে সাথে হিজামা দিবেন না আবার। তখন একটু বলবেন যে আপনি তাহলে 30 মিনিট একটু অপেক্ষা করেন, একটু রেস্ট নেন, তারপর আপনি হিজামা করবেন। কারণ আপনি যদি অনেক পানি খাওয়ান সাথে সাথে উপর করে দেন রুগীটা, তাহলে কি হয়, ভরা পেট হয়ে গেল না অনেকটা, ভরা পেট মানে হচ্ছে পাকস্থলীটা একেবারে ফুল হয়ে গেল পানি দিয়ে। এই জন্য আমি বলি যে হিজামার 2 ঘন্টা আগে পানি না খাওয়াই ভালো আর কি। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার করে দিলাম। এবং স্বল্প পরিমাণ আহার করা, মানে সুন্নাহ আহার, যেটা আর কি আমরা বলি যে পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করা, 1 ভাগ খালি রাখা। অ্যাটলিস্ট এটা একটু মানতে হবে আর কি। একদম ফুল খাবার খাওয়া খেলে ভাত মাছ ডাল সবকিছু খেয়ে নেন, খেয়ে নিয়ে তারপরে হিজামা করতে গেলে কোনো ফায়দা পাবেন না, বুঝতে পারছেন? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো যদি আহার করতে হয় স্বল্প পরিমাণ আহার, এবং সেই আহারটা হওয়া উচিত তরল খাবার। যেখানে হিজামা করাতে চান সেই স্থানে হিজামা করানোর 4 ঘন্টা আগে কোনো রুম উঠাবেন না, তবে ট্রিম করা যাবে। এটা একটু বুঝিয়ে নেন। সে ফর এক্সাম্পল অনেকেই আছে বলে যে ঠিক আছে আমার পিঠে হিজামা করবো, পিঠের কি করি আমাদের এই পশমগুলি সব একবারে পরিষ্কার করে, যেটা ঠিক না, বুঝতে পারছেন? এটা একেবারেই ঠিক না। কারণ কি, কারণ হচ্ছে এটাই, যখন আপনি এটা লোম ওঠাতে যাবেন, এই যে যখন আপনি স্ক্র্যাচ করবেন, বুঝতে পারছেন, স্ক্র্যাচ করার সময় অনেক সময় একটু ছিলে যায়, বা অনেকে বেশি ক্লিন করতে যায়, তখন ওইখানে যদি আপনি আবার হচ্ছে আবার নতুন করে কাটেন, কোনো জায়গাটা দেখা যায় বিভিন্ন রকমের ক্ষত হতে পারে, এই জন্য লোম ওঠানোর প্রয়োজন নেই, ঠিক আছে। ঠিক আছে, তবে ট্রিম করে যাবে, ট্রিম করা যাবে এই শর্ত, মনে করেন বডিতে অনেক পশম, আপনার কাটতেই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ট্রিম করতে পারেন আর কি, বুঝতে পারছেন? যেই জায়গাটা আপনার প্রয়োজন, আবার পুরো বডিতে না, যেই জায়গাতে আপনার প্রয়োজন, ঠিক আছে। আর মাথার ক্ষেত্রে কিন্তু আবার এটা এই নিয়মটা মানবেন না, আমরা মাথার ক্ষেত্রে বলি সবচেয়ে উত্তম হচ্ছে কি চুল ফেলে দেওয়া আসা। আর যদি চুল ফেলে না দেয় তাহলে একেবারেই হচ্ছে আমরা বলি জিরো গিয়ারে করে আসে। হ্যাঁ, জিরো গিয়ারে করে আসে। কোনো রোগী যদি বাহিরের অতি গরম পরিবেশ থেকে আসে তাহলে কি করবেন, তাহলে শরীরকে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় বিশ্রাম দিন। এই জন্য কি আমাদের এসি প্রয়োজন? এসি থাকলে ভালো, বাট না থাকলে রুগীকে বলা উচিত যে আপনি একটু রিল্যাক্স হন আর কি, ঠিক আছে। সে ওয়াশরুম থেকে আসলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলো, ওয়াশ হয়ে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে মানে বডির টেম্পারেচারটাকে মেনটেন হতে দেয়। হ্যাঁ,
মনে করেন বাহিরের অনেক রোদ থেকে আসছে, এসে সাথে সাথে বেডে শোয়াই দিল, এরকম হওয়া উচিত না। একটু হচ্ছে রিল্যাক্স করার সুযোগ দেন রোগীটাকে। তার যে বডি টেম্পারেচারটা আছে সেই বডি টেম্পারেচারটা যেন কি হয়, নর্মাল 37 ডিগ্রি যেটা আমাদের থাকা দরকার সেটা যেন থাকে, ঠিক আছে? এই যে আমার পূর্ব নির্ধারিত থেরাপিস্ট বা রোগী নিজে কখনো অতিরিক্ত পরিষ্কার করতে যাবে না, মানে অতিরিক্ত ক্লিন করা দরকার নেই। যে একবার স্যাভলন দিলেন, একবার হেক্সিসোল দিলেন, একবার পায়োডিন দিলেন, স্যার এটাকে এমন ভাবে করবো আমরা যেরকম অপারেশন করে যেরকম ক্লিন করে ফেলি ওরকম এত ক্লিনের দরকার নাই। আর নর্মাল একটু হেক্সিসল অথবা স্যাভলনের পানি দিয়ে ওই জায়গাটা ক্লিন করলে যথেষ্ট, ঠিক আছে? এবং অতিরিক্ত তেল তেলা জিনিস এখন বলতে পারেন স্যার আমরা তো তেলই দেই, মানে অতিরিক্ত আর কিছু থাকে না। ফর এক্সাম্পল মনে করেন অতিরিক্ত তেল দিয়ে ফেলেন, অতিরিক্ত তেল দিয়ে ফেলে দেখবেন কাজ করতে সমস্যা হয়। কিন্তু অতিরিক্ত আবার লোশন, অতিরিক্ত অয়েল ক্রিম এগুলি ব্যবহার করবেন। এই 6 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগী হিজামা করার পূর্বে 2 ঘন্টা ফাস্টিং করবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে কত ঘন্টা খালি পেটে থাকবে। এর আগে আমরা বললাম যে মোটামুটি হচ্ছে রোগীদের সাধারণত আমরা বলি যে 3-4 ঘন্টা পূর্বেই সে স্বল্প পরিমাণ আহার করে ফেলবে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ঘন্টাটা একটু কম, 2 ঘন্টা, ঠিক আছে? এখন দেখেন আমাদের অনেক রোগীরা কিন্তু 8 ঘন্টা না খেয়ে আসে, যে সকালে রাতে যে খেয়েছে সকালে আর সে খায় নিয়ে আসছে, এটা কিন্তু ভালো, ঠিক আছে? এটা ভালো। কিন্তু ওই যে বললাম অনেক দূর থেকে আসবে রুগীটা বলে দিলেন আপনি কিন্তু রাতে কিছু খায়েন না, সে তো আসতে আসতে ঢাকা আসতে আসতেই বিকেল 3টা-4টা বেজে যাবে। তো এতক্ষণ এরকম না বলা যে আপনি কিছু না খেয়ে থাকবেন না, বলে আপনি খাবেন তো, মানে তরল খাবার খাবেন, ঠিক আছে? অনেক সলিড খাবার খাবেন না, এরকম ভাবে বলা। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে 2 ঘন্টা যথেষ্ট, একদম স্টার্ট দিয়ে মনে রাখুন এই পয়েন্টটা, 2 ঘন্টা। কারণ কি হয়, ডায়াবেটিক রোগীরা যদি লম্বা সময় না খেয়ে থাকে অনেক সময় তাদের হাইপোগ্লাইসিমিয়া হয়। কি হয়? হাইপোগ্লাইসিমিয়া, সুগারটা অনেক কমে যায় আর কি, ঠিক আছে? সুগার অনেক কমে যায়, এই জন্য ডায়াবেটিক রোগীদের জাস্ট 2 ঘন্টা ফাস্টিং করালেই যথেষ্ট। 2 ঘন্টা আপনি ফাস্টিং এ থাকেন, ঠিক আছে? আর এই যে 2 ঘন্টা ফাস্টিং করবেন, এর আগে হচ্ছে আপনি তরল খাবার খাবেন। হ্যাঁ, তরল, এবং মানে তরল বলতে লঘু পাক খাবার যেগুলো হচ্ছে সহজে হজম হয়ে যায়, ঠিক আছে? আর হিজামা শুরু করার 2 ঘন্টা আগ থেকে হিজামা শেষ হওয়া পর্যন্ত কিছু খাবে, মানে হচ্ছে হিজামা শেষ হয়ে গেলেও তারপর রুগীকে বলা আর কি যে এই যে আপনি এখন অনেক ভারী খাবার কোনো খাওয়ার প্রয়োজন নাই। তবে মনে রাখেন, ডায়াবেটিক রোগীকে হিজামা করার পর যদি রুগীর প্রচন্ড পরিমাণের মাথা ঘোরায় এবং রুগী বলতেছে যে আমার খুব দুর্বল লাগতেছে, ঠিক আছে, আপনি সাথে সাথে সুগার টেস্ট করবেন। সাথে সাথে কি টেস্ট করবেন? সুগার টেস্ট করবেন। সুগার যদি আপনি 4-এর নিচে পান, আবারও বলি, সুগার নিচে যদি আপনি 4-এর নিচে পান, ঠিক আছে, 4-এর নিচে পেলে সাথে সাথে আপনাকে কিছু একটা দিতে হবে রোগীকে। সেটা হতে পারে কোনো একটা ড্রিঙ্কস। ড্রিঙ্কস বলতে আবার মানে 7 আপ, পেপসি বা মজুর কথা বলতেছি না, হ্যাঁ। সেটা হতে পারে হালকা, একদম হালকা, একটু চিনিযুক্ত, হালকা, ঠিক আছে, হালকা চিনিযুক্ত। অথবা অথবা হতে পারে খেজুর, ঠিক আছে? অথবা হতে পারে এমন কোনো খাবার যেটাতে তার সুগারটা অনেক বাড়বে না, কিন্তু তার যে এই যে অতিরিক্ত হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার রিস্কটা আছে বা রোগীর অনেক খারাপ লাগতেছে, সে খারাপ লাগাটা কমে যায়। হ্যাঁ, যেমন হতে পারে একটু লেবুর শরবত, হ্যাঁ, হালকা একটু চিনি দিয়ে অথবা হালকা একটু মধু দিয়ে, সবচেয়ে উত্তম হচ্ছে যে হালকা একটু মধু দিয়ে দিতে পারে, ঠিক আছে? এটা আমরা যেটা করি সেটা সেটা মানে প্র্যাকটিসে যেটা করি সেটা বলি আর কি, যে রোগীর যদি ডায়াবেটিস না থাকে আমরা বলি যে একটু খেজুর খেতে পারে, খেজুর খেয়ে একটু পানি খেয়ে নেন। এইভাবে বলি। রোগীর যদি খারাপ লাগে অনেক বেশি, রোগীর যদি মাথা ঘোরায়, আর ডায়াবেটিস রোগীদের যদি অনেক বেশি খারাপ লাগে আমরা অনেক সময় চকলেট দিয়ে দিই। হ্যাঁ, কারণ হচ্ছে যদি দেখি যে সুগার অনেক কমে গেছে, হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের অনেক সুগার মানে মানে কম করা যাবে না, কারণ সুগার কমে গেলে হাইপো হয়ে গেলে অনেক সমস্যা। এই জন্য সাথে সাথে একটু সুগারটা চেক করে ফেলবেন। সুগার চেক করে তারপরে হচ্ছে যদি দেখেন সুগার 4-এর নিচে কমে গেছে, অবশ্যই তাকে কিছু একটা খেতে দেন। কারণ সুগার খুব র্যাপিড বাড়ায় হচ্ছে এমন কিছু খাবার, যেরকম চকলেট, এরপর হচ্ছে মিষ্টি, এই জাতীয় জিনিস, ঠিক আছে? খেজুরও বাড়ায়, কিন্তু রিফাইন্ড সুগার সবচেয়ে বেশি থাকে। এবং কলা, কলা, বাট আমি কলার কথা বলতেছি না কেন, কলাতে অনেকে আবার গ্যাস হতে পারে। পাকা কলায় কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে কি থাকে, রিফাইন্ড সুগার থাকে পাকা কলা। এই জন্য দেখবেন আপনি যদি বেশি বেশি পাকা কলা খান দেখবেন আপনার ওজন বেড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? কারণ পাকা কলায় রিফাইন্ড সুগার থাকে। এই জন্য যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান কিন্তু আবার কলাও খেতে চান, তারা সবসময় আধা পাকা কলা খান। হুম, আধা পাকা কলা। একদম পাকা কলা কি করে, ওজন বাড়িয়ে দেয়, ঠিক আছে? ওকে, ওকে। কারণ একদম পাকা কলা হচ্ছে হাই ক্যালোরি যুক্ত, তাই দেখবেন যারা ক্রিকেট খেলেন দেখবেন যে মাঝে মধ্যে তারা যখন একটু সেঞ্চুরি করলো দেখবেন যে দৌড়ে আর একজন প্লেয়ার নিয়ে কি দিচ্ছে, তাকে কলা দিচ্ছে, সে কলা খাচ্ছে, তাই না? এরকম খেয়াল করবে না। হিজামা করার আগে গোসল করা, এটা সুন্নাত বলা হয়েছে এই কারণে, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এখন প্রশ্ন হচ্ছে রোগীটা যদি অনেক দূর থেকে আসে, তার সে তো মোটামুটি একদিনে জার্নি করে আসছে, উত্তম হচ্ছে তাকে বলা, তাকে ওয়াশরুমে গিয়ে যাতে ফ্রেশ হয়ে নেন।
হ্যাঁ, হাত শরীরটা একটু হাত মুখ ধুয়ে নেন এবং হচ্ছে শরীরটা একটু মুছে নেন আপনার মতো করে, ঠিক আছে? আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। টিকা দেওয়ার একদিন আগে বা পরে হিজামা করা যাবে না, ঠিক আছে? কারণ কি হয় যে টিকা দেওয়ার পরে অনেক সময় কি হয়, আপনার একটু জ্বর আসতে পারে, ঠিক আছে? আর একদিন আগে আমরা কেন করি না সেটাও বলি। সে ফর এক্সাম্পল, আপনি আজকে হিজামা করলেন, কালকে রোগীর কোনো ভ্যাকসিনেশন আছে, রোগীর টিকা দিলেও কিন্তু এমনি জ্বর আসে, টিকা দিলে জ্বর আসে এবং বিভিন্ন কিছু টিকা আছে যেমন রুবেলা টিকা, রুবেলা টিকা দিলে আপনার র্যাশ চলে আসতে পারে। কি র্যাশ? গায়ের মধ্যে র্যাশও আসে, মানে টিকা দেওয়ার জন্য গায়ে র্যাশ। এখন আমরা তো এই যে হিজামা সম্পর্কে তো এত বেশি ওয়াকিবহাল না, তাই না? তখন রোগী মনে করবে কি, বা রোগীর লোক মনে করবে যে হিজামা করার কারণে তার এই র্যাশ চলে আসছে, ঠিক আছে? এই জন্য আমরা বলি যে একদিন আগে, আপনারা বলবেন যে একদিন আগে ঠিক করবেন না, মানে টিকা দেওয়া থাকলে কয়েকদিন পরে আপনার হিজামা করা দরকার নেই, আগে এবং পরে, ঠিক আছে? ওকে। হিজামা করার পর পরে গোসল না করা উত্তম। এটা কেন? গোসল করবে না কেন স্যার? সে তার শরীর তো তৈলাক্ত হয়ে আছে, গোসল করলে তো ভালো সাবান দিয়ে। না, কারণ হচ্ছে কি, আপনার বডির একটা নর্মাল টেম্পারেচার আছে, ঠিক আছে? হিজামা করার পরে যদি হচ্ছে আপনি গোসল করেন, সাথে সাথে গোসল করে ফেলেন, আমাদের হিজামা করার পরে তো আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে, এই টেম্পারেচারটা, তখন তো পানির টেম্পারেচারটা কম থাকে। এই টেম্পারেচারটা কি করে, তখন আপনার এই ব্লাড সার্কুলেশনটাকে স্লো করে দেয়। কি করে দেয়? স্লো করে দেয়। তাহলে আপনার উদ্দেশ্য ছিল ব্লাড সার্কুলেশন বাড়ানো, সাথে সাথে গোসল করলে ব্লাড সার্কুলেশন যতটুকু বাড়া দরকার ততটুকু বাড়ে না, ঠিক আছে? সেটা একটু, মানে একটু কম গতিতে বাড়ে বা স্লাগিশ হয়ে যায়, তো আপনি ফায়দাটা পাবেন না। সানবাত করে অনেকে আর কি, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না, আমাদের এমনি হয়ে যায় আর কি, সবাই মোটামুটি রোদে যায়। সানবাত মানে হচ্ছে অতিরিক্ত রোদ লাগানো ওই জায়গাটার মধ্যে, অতিরিক্ত এক্সপোজ রাখলে দেখা যায় ওইখানে মাঝে মধ্যে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে বা বিভিন্ন রকমের রিয়েকশন হয়, ঠিক আছে? এটা আমাদের দেশের জন্য অত বেশি স্ট্রং না, বাইরের দেশে বিভিন্ন লিটারেচার থেকে লেখা তো নোটটা, এই জন্য এটা লেখা আর কি। উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে কন্ট্রোল রাখতে হবে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম উচ্চ রক্তচাপ কত, 180, উপরেরটা নিচেরটা হচ্ছে 120। উপরেরটা 180 আর নিচেরটা হচ্ছে 120। এই 180 এবং 120 উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা থাকে, হয়তো বা কারো ব্লাড প্রেশার এরকম পারে, 180 এর নিচেরটা 70, তারপর আপনি বলবেন যে না, আপনাকে জমা করা যাবে না, কারণ এটাকে বলা হয় ম্যালিগনেন্ট প্রেশার। এই যে 180 অথবা নিচেরটা হচ্ছে 120, এটাকে কি বলা হয়? ম্যালিগনেন্ট প্রেশার, ম্যালিগনেন্ট হাইপারটেনশন বলি আমরা, ম্যালিগনেন্ট হাইপারটেনশন। এই ম্যালিগনেন্ট হাইপারটেনশন থাকলে আপনার এন্ড অর্গান ড্যামেজের ঝুঁকি থাকে, হয় কিডনির প্রবলেম হবে, না হলে ব্রেনের ফাংশনের কোনো একটা প্রবলেম হবে, না হলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এই জন্য আমরা বলি যেটা করবেন না, ঠিক আছে? তখন বলবেন যে আপনি একটু ডক্টর দেখে আপনার প্রেশারটাকে একটু অ্যাডজাস্ট করেন, ঠিক আছে? প্রশ্ন হতে পারে এরকম যে স্যার হিজামা তো করাই হয়েছে, যে ব্লাড প্রেশারটা আমার নিয়ন্ত্রণ থাকে, এই জন্য। ভাই, এটা তো একেবারে ম্যালিগনেন্ট হাইপারটেনশন, মানে এটাকে বলা হচ্ছে এটা ম্যালিগনেন্ট হাইপারটেনশন। এখান থেকে যে কোনো একটা অর্গানের মানে ডেথের ঝুঁকি থাকতে পারে। যেমন হচ্ছে ব্রেনে হলে তার কি হতে পারে, তার স্ট্রোক হতে পারে, হার্টে হলে অ্যাটাক হতে পারে, কিডনিতে কিডনি ফেলিওর হতে পারে, লিভারে লিভার ফেলিওর হতে পারে, এইরকম প্রেশার থেকে এই জন্য করা যাবে না। আচ্ছা, যে হিজামা করার আগে 1 মাস আগে বা পরে রক্ত দেওয়া যাবে না। আমরা বলি যে আপনি মিনিমাম, এটা কিন্তু মিনিমাম সময়, মিনিমাম 1 মাস, ঠিক আছে? এটা মিনিমাম কথা লেখা দরকার ছিল, আবার মুখে বলে দিচ্ছি আপনাদের ভার্বালি, যে মিনিমাম 1 মাস আগে বা পরে আপনি রক্ত দিবেন, ঠিক আছে? কারণ হিজামা করার পর আপনার ব্লাডটা এমনিই থিন হচ্ছে, কি এমনিই থিন, ঠিক আছে? তো থিন থাকলে কি হয়, তখন আপনার বডিতে আস্তে আস্তে আবার নতুন করে হিমোগ্লোবিনাইজেশন, মানে হিমোগ্লোবিন নতুন করে আবার বাড়া শুরু করে, মানে আরবিসি কাউন্ট বাড়া শুরু করে। আরবিসি মানে এটাকে বলা হয় হচ্ছে ইয়াং আরবিসি তৈরি হওয়া শুরু করে। তো ইয়াং আরবিসি যখন ম্যাচিউর হয় তখন আমাদের হচ্ছে হিমোগ্লোবিনটা অনেক বাড়ে। তো আপনার তো ইয়াং আরবিসি তৈরি হওয়া শুরু হচ্ছে, তখন আপনার হিমোগ্লোবিনটা একটু কমের দিকে থাকে। এই অবস্থায় যদি আপনি নিজে রক্ত দেন, নিজে ক্ষতিগ্রস্ত হবেন, যাকে দিচ্ছেন তারও ক্ষতিগ্রস্ত হবে। হয়তো বা দেখা গেল আপনার আছে 10 হিমোগ্লোবিন, কথা বুঝেন, আপনার আছে 10, যার সরি 10 না, আপনার মনে করেন 11 ছিল, কোন একটা কারণে এখন মনে করেন যে আজকে হিসেবে করেছেন, কালকে তো আর আপনার সাথে সাথে এটা 12 হয়ে যাবে না। তো সেক্ষেত্রে মনে করেন আপনার 11 ছিল, সেটা 10:30 দিকে চলে আসলো বা 10-এর দিকে চলে আসলো পরের দিন। হ্যাঁ, এখন আপনার যাকে হিমোগ্লোবিন দেওয়ার কথা, যাকে হিমোগ্লোবিন দেওয়ার কথা, তাকে আপনি দিলেন, মানে হিমোগ্লোবিন বলতে ব্লাড বোঝাচ্ছে আর কি, দিলেন। তখন দেখা যাবে কি তার হিমোগ্লোবিন যতটুকু আছে তার আর একটু কমে যাওয়ার কথা, কারণ তার কি দরকার ছিল, তার দরকার ছিল ম্যাচিউর আরবিসি। আর আপনার বডিতে মাত্র ইয়াং আরবিসি তৈরি হওয়া, লোহিত রক্ত কণিকা তৈরি হওয়া শুরু হচ্ছে। তাহলে ইয়াং আরবিসি যে রক্ত তৈরি হওয়া শুরু হচ্ছে, এটা তো হচ্ছে ম্যাচিউর হতে সময় লাগবে, এর আগেই তো আপনি দিয়ে দিচ্ছেন।
এর আগে দিয়ে দিলে তখন দেখবেন যে তারও খুব একটা ফায়দা হবে না। সে বলবে যে আমার তো আগের মতোই লাগছে, ব্লাড দিয়ে সে খুব একটা ফায়দা পাবে না। ঠিক আছে? এই 11টা পয়েন্ট যে বললাম এগুলি খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। এগুলি খুব ভালোভাবে চিন্তা করবেন, হ্যাঁ, যে সার্জিক কথাগুলি বলছে আর কি। ঠিক আছে? তো এখানে আবারও বলি, যেটা একটা ভুল হয় অনেকে, যেটা সবচেয়ে বড় মিস্টেক হয়, ডায়াবেটিক রোগীদের বলে লম্বা সময় না খেয়ে আসে। ওর হিজামা করতে গিয়ে তাই অনেক কিছু অজ্ঞান হয়ে গেছে, এরকমও পাইছে। ঠিক আছে? হ্যাঁ, আমাকে ফোন দিয়েছে যে স্যার এটা কি করবো, এখন তো অজ্ঞান হয়ে গেছে। তার হচ্ছে সুগার থাকে মনে করেন 9 বা 8, এই 8 ঘন্টা 9 ঘন্টা না খেয়ে আছে, ঠাস করে গেছে, তার সুগার কমে। আবার এমনও তো হতে পারে রুগী ইনসুলিন নিয়ে আসছে, হতে পারে না? ইনসুলিন নিয়ে আসছে, ইনসুলিন নেওয়া অবস্থা মানে ইনসুলিন নিয়েও তো অনেকে হিজামা করে, করে না? আচ্ছা, যাই হোক, ম্যাটেরিয়ালস নেসেসারি ফর হিজামা, হিজামা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে একদম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, মানে সেন্টারে যেরকম থাকার কথা ওইরকম আমরা মানে লেখা আছে আর কি। আপনার একটু মাস্ক পরা উচিত। আপনার মাস্ক পরা উচিত কেন? কারণ এমন হতে পারে আপনার নিজে ঠান্ডা কাশি লেগে আছে, আপনার ঠান্ডা কাশি লেগে রাখলে পরে আপনার নিজের একটু ভাইরাল ইনফেকশন আছে, আপনি দিলেন রোগীর মুখের ওইখানে গিয়ে একটা হাঁচি, তাই না? তখন দেখা যাবে আপনার ভাইরাস ইনফেকশন থেকে তার ভাইরাল ইনফেকশন হয়ে যাবে আর কি। এরপর আপনি একটু ক্যাপ করবেন, ক্যাপ করবেন কারণ এই কারণেই, ক্যাপ করবেন এই কারণেই, মানে আপনি চাচ্ছেন যেন হচ্ছে আপনার বডি থেকে, সে ফর এক্সাম্পল আমাদের মাথা থেকে চুল পড়ে না, তো চুলও তো করতে পারে, তো রুগী একটু মনে করেন সেন্সিটিভ পেশেন্ট থাকে না, ওরা বলে কি ব্যাপার এরকম কেন আর কি। সে ফর এক্সাম্পল আমরা কেন হচ্ছে মানে ওটি রুমের মধ্যে ক্যাপ করি, মানে যেন আমাদের বডি থেকে রুগীর গায়ে কোনো ইনফেকশন না যায় এবং রুগীর থেকে আমাদের কোনো রকম একটা ইনফেকশন না আসে। একটু অ্যাপ্রন করলেন, ঠিক আছে, বুঝতে পারছেন? অ্যাপ্রন করলেন। এখন প্রশ্ন হচ্ছে সব জায়গায় কিন্তু আমরা এটা করি না, কারণ দেখা যায় কি এটা করতে গেলে হয়তোবা অনেকের কাছে এটা একটু লোড মনে হয়, যে এত কিছু করবো আবার, বাট করতে পারলে ভালো, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, বুঝতে পারছেন? আপনি একটু অ্যাপ্রন করে নিলেন, বা নিজে একটা গাউন পরে নিলেন, বা নিজে একটা আলাদা একটা জামা পরে নিলেন, বুঝতে পারছেন? আলাদা একটা জামা, মাস্ক পরে নিলেন। এটা তুলা এবং কটন রাখতে হবে। তুলা এবং কটন কেন রাখতে হবে, মানে তুলা বা কটন, সেটা হচ্ছে ওই যে অনেক সময় দেখা যায়, ওই যে বলেছিলাম যে উজিং হয়, কি হয়, উজিং হয়, অথবা কোন একটা কাটতে গিয়ে আমি আর আপনি কেউ মেশিন না, একটা ডিপ কাট হয়ে গেছে, তখন এই ডিপ কাটটাকে বন্ধ করার জন্য কি করতে হবে আমাদের, একটু ওই তুলা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। টিস্যু পেপার লাগবে, তাই না? টিস্যু পেপার লাগে হচ্ছে কেন, যে আপনি যখন হেক্সিসোল দিয়ে ক্লিন করলেন, এর জন্য সার্জিক্যাল ব্লেড লাগবে, এবং সার্জিক্যাল ব্লেড, আর আমরা সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে কি দেখিয়েছি যে আমরা সার্জিক্যাল ব্লেড ছাড়াও নর্মাল যে ব্লেড আছে সেটাও কিন্তু অ্যান্টিসেপটিক ব্লেড, সেটা কিন্তু কেউ আর এর আগে ইউজ করে না। ওরকম ব্লেডটা আপনি আপনার সুবিধা মতো, যেমন আমরা কি করি, একটা ব্লেড একটু ভেঙে নেই, কারণ কি আমার ধরতে যেন সুবিধা হয়। যার যেভাবে ধরতে সুবিধা হয় অতটুকু সাইজ করে নিবে। আর যদি মনে করেন যে স্যার আমি সার্জিক্যাল ব্লেড দিয়ে কাটবো, সার্জিক্যাল ব্লেডে কি হচ্ছে, এখনকার যে সার্জিক্যাল ব্লেড গুলো এগুলো অনেক ধার নেই। আগে একটা ব্লেড ছিল খুব ভালো, সোয়ান মোটর, ওটা এখন মার্কেটে খুব একটা পাওয়া যায় না, বুঝতে পারছেন? তো এই যে সার্জিক্যাল ব্লেড গুলি আছে এগুলিতে খুব একটা কাটে না, না কাটতে গেলে কি হয়, তখন আপনি আবার একটু বেশি দাবাইতে যাবেন, দাবাইতে গেলে যাবে বেশি কেটে। ঠিক আছে? আর এমনি ব্লেড গুলির সুবিধা হচ্ছে এটা অনেক শার্প থাকে, হালকা টাচ করলে হয়। অ্যান্টিসেপ্টিক হিসেবে হেক্সিসোল এবং বায়োডিনের কথা বলছি, আপনি স্যাভলন লিকুইডও রাখতে পারেন আপনার কাছে। অ্যালকোহল প্যাড রাখবেন, আমরা অনেক সময় অ্যালকোহল প্যাড রাখি আর কি। অ্যালকোহল প্যাডের সুবিধা হচ্ছে স্পেশালি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমরা অ্যালকোহল প্যাডটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। এছাড়া নর্মাল রাখলে হবে। স্প্রিট রাখবেন, স্প্রিটের কথা কেন বলছি, ওই যে ফায়ার কাপিং এর জন্য, সাকশন গান তো বুঝিনি। প্রয়োজনীয় বিছানা, হিজামা করার জন্য একটু বিছানাটা সুবিধা হয় কি, যে আমাদের যে বিছানাটা দেখছেন একটু মুখের ওইখানটা একটু ইটকে থেকে কাটা থাকে, ওইখানে দিলে কি হয়, ওইখানে দিলে যে রোগীটা হচ্ছে সুন্দরভাবে মানে ফ্ল্যাট হয়ে শুতে পারে এবং মাথাটা রাখতে পারে, এবং মানে তার জন্য হচ্ছে ব্রিদিং কোনো সমস্যা হয় না। ঠিক আছে? এখন আরো অনেক সুন্দর সুন্দর বেড বেড হয়েছে আর কি, বিভিন্ন রকমের, কোনোটা ফ্ল্যাট রাখা যায়, কোনোটা আরো সুন্দর, কোনোটার হাতল আছে আর কি। এটা আসলে যে মানে যুগের প্রয়োজনে, নিজের প্রয়োজনে এই বেড গুলি এখন মডিফাই করা হয়েছে, এটা আপনারা নিজের মতো বানিয়ে নিতে পারেন। আমি যখন করা শুরু করছি, নর্মাল হচ্ছে কি আমার যে পেশেন্ট বেড আছে না, পেশেন্ট বেডের মধ্যে করতাম, ওই মুখের ওইখানে গোল কাটাও ছিল, পেশেন্ট বেডের উপরে আমরা করতাম। ঠিক আছে? এরপর আস্তে আস্তে এটাকে হচ্ছে মডিফাইড করে বানানো হয়েছে। একটা চেয়ার লাগে, চেয়ারে বসায়, নিজে আমার চেয়ার আছে দেখবেন খুব সুন্দর, ওটাও খুব সুন্দর ভাবে মানে বানায় নেওয়া যায়। মানে আপনি আপনার মতো করে বানায় নিলেন। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, স্পঞ্জ হোল্ডিং ফরসেপটা হচ্ছে যে দেখলেন না আপনারা, যে আমরা কি করছি, একটা লোহার শিকের মধ্যে হচ্ছে কটন পেঁচিয়ে ওইটার মধ্যে আগুন ধরাইছে, আরেকটা আছে একটা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, কেচির মতো, ওইটাও লাগতে পারে। তো এটা অনেক দাম আছে আবার, বুঝতে পারছেন? স্পঞ্জ হোল্ডিং ফরসেপটার এটা একটা দাম আছে আর কি। তো এই স্টিলের শিকটা তো খুব কম দাম, মাত্র হচ্ছে মানে 20-30 টাকা।
তো এটা সস্তা, ওইটা দিয়ে সাধারণত আমরা ইউজ করি, ঠিক আছে। এবং ইউজ করতে পারলে আপনি ওইটা দিয়ে করতে পারেন, বাট স্পঞ্জ হোল্ডিং ফরসেপ যেটা আছে কেচির মতো, ওটা দিয়ে করা যায়। হেয়ার ড্রায়ার লাগে আর কি। হেয়ার ড্রায়ারটা কেন লাগে, যে কাপ বসিয়ে তারপর আমরা হিট দিই, গরম দিই, তাই না? অথবা যদি চিন্তা করেন আপনি শুধু ড্রাই কাপিং করবেন, এই জন্য এটা লাগে। সাকার মেশিন লাগবে। সাকার মেশিন কেন লাগবে? সাকার মেশিন হচ্ছে যে আমরা যখন মাথায় হিজামা করবো, আপনারা তো দেখেন নাই, এটা একটা বড় মেশিন। হ্যাঁ, এটা আমি আপনাদের আসলে প্র্যাকটিক্যাল ক্লাসে কেনাই নাই, কারণ এটা দরকার নেই। কারণ এখন আমরা হচ্ছে ওই যে হাতের যে মেশিনটা আছে না, করে দিয়ে খুব ইজিলি হচ্ছে একটা একটা সিঙ্গেল কাপ করে করে। সাকার মেশিনের সুবিধা হচ্ছে একসাথে 3-4টা কাপ দেওয়া যায়, বুঝতে পারছেন? কিন্তু সেটাকেও মডিফাই করে দিতে হয়, আবার হচ্ছে এই জন্য আলাদা চ্যানেল বানাইতে হয়, অনেক নানা রকমের ঝক্কি ঝামেলা। তো আপনার যদি একদম সেন্টার থাকে, যে ওই সেন্টারে আপনি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে একটা সাকার মেশিন লাগায় এর মধ্যে 3-4টা পয়েন্ট অ্যাড করে দিতে পারেন, যেন একটা মেশিন দিয়ে আপনি 3-4টা পয়েন্ট একসাথে করতে পারেন। আর আমাদের হাতে যে মেশিনটা আপনারা দেখছিলেন, যেটা দিয়ে আমরা মাথায় করেছি, ঠিক আছে, আমি তো মাথায় সরাসরিও করতে পারি, এমনি চুল কেটে। চুল থাকতে আমরা ওই মেশিন দিয়ে করি, ওটা দিয়ে একটা বেশি কাপ করা যায় না। ওয়েল রাখবেন, জয়তুন, কালোজিরা তেল, এটা তো এমনি অনেক রকমের এগুলির অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ আছে। এটাকে বলা হয় মুহাল্লিল। মুহাল্লিল শব্দের অর্থ কি জানেন? মুহাল্লিল, মুহাল্লিল শব্দের অর্থ হচ্ছে সে, তার মধ্যে প্রদাহনাশক। কি বলি আমরা? প্রদাহনাশক, প্রদাহনাশক। এই জয়তুন, কালোজিরার মধ্যে মুহাল্লিল গুণাগুণ আছে আর কি, মানে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে। কাপ লাগবে। মেডিকেল যন্ত্রপাতির মধ্যে একটা বিপি মেশিন লাগবে, অবশ্যই লাগবে। ব্লাড প্রেশার মাপার জন্য একটা পালস অক্সিমিটার লাগবে। স্যাচুরেশন দেখার জন্য রোগীর স্যাচুরেশন কেমন আছে। সেফর ধরনের রোগীর, অ্যাজমার রোগী, হাঁপানির ব্যায়ামের রোগী দিলেন হিজামা করতে, উপর হয়ে শুয়ে রয়েছে রোগী, দেখা গেল শ্বাসকষ্ট আরো অনেক সময় বেড়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য স্যাচুরেশন দেখে নেওয়া উচিত। পারলে ভালো। স্যাচুরেশন মেশিনের দাম বেশি না, 300-400 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত আছে, ঠিক আছে। একটু গ্লুকোমিটার লাগবে। গ্লুকোমিটার কেন লাগবে? বলছি সুগার দেখার জন্য। নেবুলাইজার মেশিনটা খুব গুরুত্বপূর্ণ, সেন্টারে থাকা উচিত আমি মনে করি। এটার দামও বেশি না, 700-800 টাকা আর কি। হ্যাঁ, নেবুলাইজার মেশিন বুঝছে, অনেক সময় দেখা যায় রোগীর শ্বাসকষ্ট হয়, বুঝতে পারছেন? রোগীর শ্বাসকষ্ট হয়। আপনারা মানে এখনো পুরোপুরি প্র্যাকটিসে যান নাই তো, দেখবেন অনেক সময় হিজামা করার ওঠার পর রোগী বলছে আমার নাকি আমার জন্য শ্বাসকষ্ট লাগতেছে, তখন একটু নেবুলাইজ করে দিবেন, ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, এবং কোনটা কেন ইউজ করি সেটা আমরা জানি। স্টেপস অফ হিজামা এটা আমি আর এখন বলবো না, এটা আমি পড়িয়ে দিয়েছি, তারপর একবার শুধু মানে রিডিং এর মতো পড়ে যাচ্ছে, ঠিক আছে। যে স্থানটা হিজামা করবেন ওই স্থানটা আপনি কি করবেন, জীবাণুমুক্ত করে নেবেন। 1 নাম্বার ধাপ, এটাকে ইংরেজিতে বলে ডিসইনফেকশন। 2 নাম্বার, ওই জায়গাটা কি করবো, ওটা তেল দিয়ে পিচ্ছিল করে নিব, যেটাকে আমরা বলতেছি যে আমরা ওয়েল দিলাম। ওয়েল দেওয়ার পর আমরা যে মাসাজ দিব, একটা হচ্ছে সুপারফিশিয়াল মাসাজ আর একটা হচ্ছে ডিপ মাসাজ। সুপারফিশিয়াল মাসাজটা হচ্ছে তেলটাকে যে ছড়িয়ে দিলাম সেটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল মাসাজ। আর ডিপ মাসাজ মানে হচ্ছে মাসেলের ডিরেকশন অনুযায়ী, যেমন আমরা মেরুদণ্ড বরাবর আমরা লম্বা লম্বি যাব, এবং পাশে গেলে আমরা হচ্ছে আড়াআড়ি ভাবে মাসাজ করবো এটা। এরপরে হচ্ছে যে কাপকে সাকশন গানের সাহায্যে 3 থেকে 5 মিনিট রাখতে হয়। কোনো কোনো বই এটা 5 থেকে 8 মিনিটও রাখা আছে, ঠিক আছে। মিনিমাম, এটা আমরা বললাম মিনিমাম 3 to 5 মিনিটস রাখেন, আপনি 5 থেকে 8 মিনিটও রাখতে পারেন। তবে একবারে এত চাপ দিয়ে না রুগী যেন ব্লিস্টার করে যায়, এরকম যেন না হয়। 3 থেকে 5 মিনিট, ঠিক আছে। 5 থেকে 8 মিনিট রাখলে প্রথমে হালকা সাকশন, তারপর আবার একটু সাকশন বাড়লে এইভাবে। তারপরে যে সার্জিক্যাল ব্লেডের সাহায্যে কি করবেন, আপনি স্কিনের লেয়ারটা কাটবেন। ব্লাড দিয়ে ভরে গেলে, ভরে গেলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আপনার কাছে মনে হলো যে অনেকটুকু ব্লাড চলে আসছে। এখানে ভরে যাওয়া মানে এরকম না যে একদম কাপের হচ্ছে উপরের যে হচ্ছে প্লাস্টিকের স্টোন আছে ওইটা পর্যন্ত ব্লাড আসতে হবে না, এরকম না। আপনার কাছে মনে হলো যথেষ্ট মিনিট হয়ে গেছে, ওই যে আমি ক্লটিং টাইমের কথা বলছিলাম, মনে আছে না? এই দেখেন ক্লটিং টাইমের কথা লাগছে যে 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট হয়ে গেলে আপনি কাপটা খুলে ওই জায়গাটা পরিষ্কার করবেন। প্লাজমা না আসা পর্যন্ত এইভাবে কি কাপ পরিষ্কার করতে হবে। ম্যাক্সিমাম কাট পয়েন্টে যখন প্লাজমা চলে আসবে, দেন ইউ গট দ্যাট ইউর হিজামা ইজ ফিনিশড, ঠিক আছে। হয়ে গেলে তারপর রিক্লিনজিং করবেন। একবার তো পরিষ্কার করছিলেন, এখন আবার নতুন করে পরিষ্কার করবেন, যে অ্যালকোহল প্যাড, অথবা আপনারা নিজেরা একটু স্যাভলনের পানি বা বিভিন্ন রকমের কেমিক্যাল বানানো যায় নিজেরা, হচ্ছে অ্যালকোহল, এরপর হচ্ছে আপনার একটু স্পিরিট, এরপর হচ্ছে আপনার হেক্সিসল, একটা অনুপাত আছে, ওগুলি দিয়ে নিজেরা বানানো যায়। যেমন এটা আমি বানিয়ে নেই নিজে আর কি, এগুলি আপনাদের করা দরকার নাই, আপনারা একটু অ্যালকোহল প্যাডও রাখতে পারেন। তবে এই কাটার পরে সরাসরি ওই জায়গার মধ্যে হেক্সিসল দিয়ে নেই, ঠিক আছে। তাহলে প্রচুর জ্বলবে আর কি, ঠিক আছে, প্রচুর জ্বলবে আর কি, ঠিক আছে। তো আপনারা হালকা একটু বায়োডিনকে আর একটু লিকুইড করে নিতে পারেন, আর একটু পাতলা করে নিতে পারেন, সেটা দিয়ে পরিষ্কার করবেন। আশা করি বুঝতে পারছেন, স্টেপ তো আগেই করেছি। দেখেন কোন কোন জায়গায় হিজামা করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায়, এক, সেন্সিটিভ অর্গান, চোখের মধ্যে হিজামা করা যাবে না, কানের মধ্যে করা যাবে না, নাকের মধ্যে করা যাবে না, ঠোঁট, জিহবা, পায়ুপথ, নিপল,
ঠিক আছে, এগুলো আশা করি বুঝতে পারতেছেন। এছাড়া লজ্জাস্থান, এই সরাসরি শ্বাসনালীর উপরে কখনো পা বসাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। গলার যে পাশ দিয়ে প্রধান রক্তনালীগুলো প্রাইভেট শ্বাসনালীর দুই পাশে দেখবেন দুটা রক্তনালী আছে। এখানে দেখবেন আমাদের হচ্ছে ডিপ ডিপ করে আর কি, ঠিক আছে, হাত দিয়ে ফিল করে দেখেন, এখন দেখতে পারেন ডিপ ডিপ করে আর কি। এই দুইটা পাশে কখনোই কাপ বসাবেন না, তাহলে আপনি মারাও যেতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, মারাও যেতে পারে। টেম্পোরাল আর্টারি, টেম্পোরাল আর্টারিটা কোনটা এটাকে আমি বলি আপনাকে। আমাদের মাথার দুই পাশে দেখবেন অনেক সময় মাথা ব্যথা করলে দুটো রক্তনালী মনে হচ্ছে ধপধপ করতেছে, মাইগ্রেনের ব্যথা হলে এরকম ফিল হয়। এখনো হাত দিয়ে দেখতে পারেন যাদের মাথা ব্যথা থাকবে, এটা দেখবেন যে মানে ধাপ ধাপ, এই টেম্পোরাল আর্টারির উপরে কখনো সরাসরি কাপ বসাইতে হয় না, ঠিক আছে। এছাড়াও যে কোনো রক্তনালীর উপরে, যে কোনো রক্তনালী, প্রশ্ন হচ্ছে স্যার তাহলে যে আমরা যে বেনের উপরে কাপ বসাই ভাই, এটা তো চামড়ার উপরে বসে, সরাসরি রক্তনালীর উপর আমরা কখনোই কাপ বসাবো না, কখনোই না। এছাড়া কোথাও ফোড়া, কোথাও অনেক বড় একটা ফোড়া হয়েছে, ঠিক আছে, কেন বসাবো না? এই ফোড়ার মধ্যে দেখা যাবে কাপ বসাইছে, ইনফেকশন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াবে, তাই না? ক্ষতস্থান, যেখানে একটা আলসার হয়ে গেছে, কি হয়ে গেছে, আলসার, ঘা হয়ে গেছে, কোন একটা ইনফেকশন আছে, হ্যাঁ, দেখলেন যে এটা একটা ইনফেক্টেড এরিয়া স্কিনের উপর, ঠিক আছে, এখানে আপনি কাপ বসাবেন, তাহলে ফোড়া, ক্ষতস্থান, ইনফেকশন। এবং যে কোনো ইনফ্লামেটরি এরিয়াতে আপনার, এটা সোরিয়াসিস নামে একটা অসুখ আছে, আমরা এটার উপরে কখনোই কাপ বসাই না। কারণ সোরিয়াসিসের রোগী যদি আমরা হিজামা করি, তাহলে কখনো সোরিয়াসিস রোগী কি করি না আমরা, কখনোই আমরা কাপ বসাবো না। সোরিয়াসিসের যে জায়গাটা আছে এর উপরে সরাসরি কখনো আমরা কাপ বসাই না। এটা মনে রাখবেন, ঠিক আছে। Okay, তাহলে কোন কোন জায়গায় করবেন না সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আসেন, আচ্ছা আমি যে পড়াচ্ছি বুঝতে পারতেছেন তো সবাই না? আমি কিন্তু আর 5 মিনিট পড়ানোর পরে যে যতটুকু পড়িয়েছি এখান থেকে আপনাদের মানে কোশ্চেন করব বা আপনাদের কোশ্চেনের আনসার দিব, ঠিক আছে। এটা আসলে হিজামার পর পর কি করবেন। হিজামা শেষ হয়ে গেল, হিজামার পর পর কি করবেন? একই, রুগীকে বলবেন আপনি পর্যাপ্ত পরিমাণ তরল খাবার দিবেন। আমি যেটা করি, রুগীকে বলি যে আপনি পানি খান, পানি খান, ঠিক আছে। পানি খেলে রুগী অনেক ভালো ফিল করে, বুঝতে পারছেন। পানি খেলে রুগীর সার্কুলেশন আরো বাড়বে, প্লাজমা, যে প্লাজমাটা লিক হয়েছে সেই প্লাজমাটা আবার রিকভার করলে রোগীর সার্কুলেশনটা আরো ভালো হয়। এবং যেখানে হিজামা করছেন ওই সাইডটা উন্মুক্ত রাখবেন না, হ্যাঁ, অনেক লম্বা সময় আর কি। রোগী কাপড় চোপড় পরে ফেলেন আর কি, বুঝতে পারছেন। পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কারণ কাটছেন তো ওই জায়গাটা, তাই না। যদি একদম উন্মুক্ত রাখে সেখানে ইনফেকশনের অনেক চান্স আছে, তাই না। ওকে। এবং রুগীকে হালকা গরম রাখার চেষ্টা করবেন। হালকা গরম মানে আবার অনেক গরম না, বুঝতে পারছেন। জাস্ট রুগীকে বলবেন যে আপনি একটু কাপড় চোপড় করে আপনার নর্মাল টেম্পারেচারটা মেনটেন করেন, ঠিক আছে। হ্যাঁ, এটা রুগীকে বলতে হবে পর্যাপ্ত বিশ্রাম নেবেন, খুব খুব গুরুত্বপূর্ণ। এই জামা হয়ে গেল, রুগীকে বলবেন আজকে পারলে আজকে আপনি সারাদিন বেড রেস্ট নেবেন। এবং কিছু কয়েকটা কথা বলে দেওয়া, এটা একটু পরেই আছে আর কি, পরের প্যারাতে আর কি। আজকে কি কি কয়েকটা কাজ করা যাবে না, রুগীকে বলবেন যে আপনি একদম বিশ্রামে থাকবেন, আজকে সবচেয়ে উত্তম হচ্ছে বিশ্রাম নেওয়া। না, আমাদের সমস্যাটা কি হয়েছে, ময়মনসিং থেকে আসছে, সে আজকে ময়মনসিং থেকে আসছে, আজকে চলে যাবে। রুগীকে বলবেন এইভাবে যে দেখেন, আপনার যদি সম্ভব হয় আশেপাশে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আজকের দিনটা একটু স্টে করে দেন, আজকের দিনটা বাসায় থাকেন, ওই বাসা থেকে একটু ঘুমান, বিশ্রাম করেন, কালকে সকালে রওনা দিন। রুগী এটা বলা, শোনা না শোনা ওনার কথা, ওনার ব্যাপার, ওনার ইচ্ছা। বাট আপনি বলবেন যে আজকে একটু বিশ্রাম নিয়ে যান, এটা করতে পারলে ভালো, ঠিক আছে। আর হিজামা করার পরে দেখেন একটা লেখা আছে, শরীর ব্যথা করতে পারে কিন্তু এটা একটা ক্ষণস্থায়ী, মাথা ব্যথা করতে পারে, যদি মাথায় কাপ করার পর অনেকের মাথা ব্যথা একটু পড়ে, এটা ক্ষণস্থায়ী, এটা ঠিক হয়ে যায়, একটু ঘুম দিলেই আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। জামা করার পর একটু দুর্বলতা, হালকা একটু মাথা ব্যথা বা শরীরে ব্যথা থাকতে পারে, বাট এটা কি একদম লিমিটেড টাইমের উপরে, ঠিক আছে। এটা লাস্ট টপিক আজকের, হোয়াট উইল ইউ নিড টু ডু আফটার হিজামা। হিজামার পর পর কি কি, মানে সরি, হোয়াট উইল ইউ নট টু ডু, হিজামার পর কি কি করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। চা খাবেন না, হ্যাঁ, যে চা, কফি, যেগুলি আমাদের হচ্ছে অস্থিরতা বাড়ায় দেয়, যেগুলি কি করে দেয়, অস্থিরতা। হিজামা করলে স্থিরতা আসে। এখন আপনি হিজামা করার পর যদি হচ্ছে যে সমস্ত খাবার খেলে আপনার অনেক বেশি অস্থিরতা আসবে, সেগুলি করে চা, কফি, অতিরিক্ত মিষ্টি খাবার, আমি কিন্তু বলছি একটু আগে, আপনি মিষ্টি খাবার দিতে পারেন কখন, যদি রোগীর সুগার ফল করে। এছাড়া আপনি কখনোই অতিরিক্ত মিষ্টি খাবার এগুলি দেওয়ার পর প্রয়োজন নাই। কোমল পানীয়, ওই যে বলছিলাম সফট ড্রিঙ্কস, ফসফরাস যুক্ত পান, মোজো, পেপসি, ফান্টা, আরো যা যা আছে। প্রক্রিয়াজাত মাংস খাবেন না, আমরা তো এমনি বলি যে লাল মাংস খাবেন না। এবং আমরা ওই দিন বলি যে আপনি ওই দিন পারলে মিটটা অ্যাভয়েড করেন, ওই দিন মিটই খাওয়া দরকার নেই, সেটা হোক রেড মিট বা অন্য মিট। বাট মুরগি বা এগুলির ব্যাপারে হচ্ছে কোনো মানে মানা নাই।
বাট আমাদের দেশে সব মানুষই তো কি খেতে পছন্দ করে, একটু মাংস খেতে পছন্দ করে না, আর মাংস খেলে কি খায়, গরুর মাংসটাই খায়। ওই দিনটার জন্য সেটা খাবে না, প্রক্রিয়াজাত মাংস খাবে না বা এমনিও রেড মিট খাবে না, ঠিক আছে, এবং ডাল খাবে না। অতিরিক্ত গরম পানি, সে অতিরিক্ত গরম পানি বা অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা যাবে না, বুঝতে পারছেন না? আমরা বলি যে আসলে এর আগেও বলছি যে গোসল করবে না আর কি, ঠিক আছে। সাথে সাথে অতিরিক্ত ঠান্ডা পানি বা গরম পানি দিয়ে গোসল করবে না, শরীরে সে পরিষ্কার করতে পারে। অতিরিক্ত পরিশ্রম, ব্যায়াম, লম্বা সময় ভ্রমণ করা যাবে না, যেটা একটু আগে বললাম যে আসছে সেই মনে করেন ময়মনসিংহ থেকে আবার সে ময়মনসিংহ চলে যাবে। অতিরিক্ত ঠান্ডায় থাকা যাবে না। আরেকটা জিনিস করা যাবে না, এখানে লেখা নাই এটা, সেটা হচ্ছে ওই দিন সে যদি বিবাহিত হয় তাহলে সে ওই দিন ইন্টারকোর্স করবে না, ওয়াইফের সাথে সে ইন্টিমেট হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? মনে রাখেন, ইন্টিমেট হওয়াটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। এটা যদিও খুব আমাদের বডিকে রিল্যাক্স দেয়, শান্তি দেয়, বাট এটা কিন্তু কি হয়, প্রচুর বীর্য স্খলন হয়। বীর্য তৈরিতে কিন্তু বডির অনেক পরিমাণ ক্যালোরি ব্যয় হয়, বুঝতে পারছেন? তো বীর্য স্খলনে বডির প্রচুর পরিমাণ ক্যালোরি ক্ষয় হয়। তো ওই দিন বডি একটা নতুন রিজেনারেটিভ স্টেজে যায়। তো ওই দিন ইন্টারকোর্স না করাটাই উত্তম। উত্তম না, না করলেই ভালো। ভালোও বলবো না, একবার স্ট্রংলি বলে দিবেন যে করবেন না। কারণ আলাদা দেখবেন প্রচন্ড পরিমাণ দুর্বল লাগবে, খালি মাথা ঘোরাবে 2-3 দিন, বুঝতে পারছেন? 2-3 দিন মাথা ঘোরাবে। আজকে কিন্তু অনেকগুলি পড়াই ফেললাম, আমি একটা থ্রোতে পড়াই ফেলছি আর কি। এখন যা যা পড়ালাম এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারে। আমার নেক্সট একটা ক্লাস আছে, ওইটার মধ্যে আমাদের বাকি যতটুকু পড়া আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলবো। যা যা পড়িয়েছি ফিল ফ্রি টু সে, আমাকে কোশ্চেন করেন আপনারা। যা যা পড়ালাম আমি আবার স্লাইড উপরে দেখে নিচ্ছি কোন রকম প্রবলেম আছে কিনা। আপনারা প্রশ্ন করেন, তারপরে যদি প্রশ্ন না করেন আমি তখন আমি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল জি, যে অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেল দিয়ে হিজামা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কিন্তু শীতের দিনে কিন্তু নারকেল তেল জমে যায়, এটা মাথায় রাখতে হবে, আরেকটা তাই না? হচ্ছে যে গর্ভবতী মহিলাকে কি হিজামা করানো যাবে? না না, গর্ভবতী মহিলাকে আমরা হিজামা করবো না, হ্যাঁ, এটা মাথায় রেখে। গর্ভবতী মহিলাকে আমরা হিজামা করবো, আমরা ড্রাই কাপিং করবো। গর্ভবতী মহিলারা একটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ স্টেজে থাকে, এই জন্য আমরা ওদের হিজামা করবো না। আমরা কি করতে পারি তাদের জন্য, একটু ড্রাই কাপ, সেটাও কোথায়, যে মেরুদণ্ড তাদের ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, ওই জায়গাটা একটু ড্রাই কাপ বা মাসাজ কাপ করতে পারবো। আর প্রথম প্রশ্নের উত্তর আশা করি পেয়েছে যে নারকেল দিদি করতে পারেন, বাট শীতের দিনে কি হয়, অনেক সময় নারকেল তেলটা একটু জমে যেতে পারে না, এই জন্য আমরা সাধারণত নারকেল তেলটা অ্যাভয়েড করি। কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সরিষার তেল অ্যাভয়েড করতে বলি আর কি, সরিষার তেলটা খুব উৎকট এবং ঝাঁঝালো এবং ধরে। সরিষার তেল ছাড়া নারকেল তেল, অলিভ অয়েল, জয়তুনের তেল যেটা আর কি, এগুলো আপনারা ইউজ করতে পারেন আর কি। বা মাসাজ অয়েল পাওয়া যায় বিভিন্ন রকমের, বা নিজে আপনারা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে জাল দিয়ে তেলটাকে একটু লঘু করে, মানে পাতলা তেল বানিয়ে সেটাকে আপনারা করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমাদের স্লাইডটা দেখলে একটু পড়তে আমাদের সহজ হয় একটু, মানে যখন আমরা আবার হ্যাঁ, টাকরার করতে দ্বীপ, চাই বা পড়তে চাই। জি, গত সপ্তাহে যে জি, জি। পড়াগুলো পড়তে চেয়েছি অনেকগুলাই তো একটু হয়েছে, কিন্তু পড়ার সুযোগ হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ভালো একেবারে হয় ইনশাআল্লাহ। নোটটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি আবার জি জি একটু জি জি বলি। জি। নোট কেন আগে আগে দিতে চাচ্ছি না, আমার যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন দিব। কিন্তু আমি চাচ্ছি এখন একটু কষ্ট করে মনে রাখেন। কষ্ট করে মনে রাখার উদ্দেশ্যটা কি, তখন আপনি আপনার ব্রেনকে এফোর্ট দিবেন যে স্যার যেন কোনটা পড়াইছিল একটু নোট করে রাখি, ইম্পর্টেন্ট জিনিসগুলি। এটা আমি আপনাদের দিয়ে দিব, এই যে যেটা পুরো পিডিএফটা আছে না, এই জি পুরো স্যার। পিডিএফটা দিয়ে দিব। তো আমি আজকে দিলে তো আমার কোনো ক্ষতি নাই, বা আরো 10 দিন আগে দিলেও আমার জি তেমন কোনো ক্ষতি ছিল না। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য যেন আপনি আপনার ব্রেনকে একটু প্রেশারাইজড করেন, যে কি পড়াইছিল স্যারকে একটু রিকল করার চেষ্টা করি, দেখবেন তাহলে মনে থাকে বেশি। এটা জি পরীক্ষিত আর কি, বুঝতে পারছেন? এটা শুধু আপনাদের না, আমি যত এই পর্যন্ত যত যাদেরকে পড়াইছি আগে হচ্ছে বলে যে হচ্ছে এই পরের অংশগুলি যেগুলি আছে এগুলি পড়েন, এগুলি মনে রাখেন, যখন শেষ হয়ে যাচ্ছে তখন নোট দিয়ে দিচ্ছে। অর্থাৎ পরীক্ষার আগে আমি আপনাকে নোট দিয়ে দিব, কারণ একটু পরীক্ষা নিব তো আপনাদের। অর্থাৎ আগামী ক্লাস আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাসের পরে এটা আমি সাথে সাথে পিডিএফটা দিয়ে দিব। ইন দ্য মিন টাইম আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু মনে রাখেন, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। জি। আর কারো কোনো কোশ্চেন নাই? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল
সেটা জি হচ্ছে গিয়ে যে সুগার লেভেলের যে বিষয়টা, এখন আমরা তো জি ফার্মাসি ওরকম কিছু থাকে না, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কোথা থেকে শিখবো যে সুগার লেভেল কিভাবে আর পরীক্ষা করব? একদম এটা তো একেবারে সহজ, সুগার লেভেল বা গ্লুকোমিটার আছে না, গ্লুকোমিটার, এটা গ্লুকোমিটার কিনবেন, এটা একদম সহজ। গ্লুকোমিটারের একটা আছে, ডিভাইস আছে, এটা হচ্ছে এখানে দিয়ে